আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে চ্যানেল আই সংবাদে, সাথে আছি নুসরাত লাবণী। বিস্তারিত সংবাদের শুরুতেই জানাবো ফ্রেশ সংবাদ শিরোনাম। ঢাকা উত্তরে মেয়র ও 2 সিটির 36 ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে ভোট কম উপস্থিতির দায় রাজনৈতিক দলের, বললেন সিইসি। পিআইবি মহাপরিচালক ও সিনিয়র সাংবাদিক শাহ আলমগীর আর নেই, সাংবাদিক জগতের অভিভাবকের মৃত্যুতে গভীর শোক। এবং পুড়ে যাওয়া ভাসানটেক বস্তির পাশে ডোবা থেকে 2 শিশুর মরদেহ উদ্ধার, আগুনে গৃহহীন 1200-ও বেশি পরিবার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। অবিশ্বাস্য রকমের কম ভোটারের উপস্থিতির মধ্য দিয়ে চলছে ঢাকা সিটির উত্তর আর দক্ষিণে ভোট। সকালে নিজের ভোট দিয়ে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা কম ভোটার হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে দায়ী করেছেন। বিএনপি অংশ নিলে নির্বাচন অংশগ্রহণমূলক হতো বলে অনেকটা আক্ষেপ করেছেন উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। সোমা ইসলামের রিপোর্ট। ভোটের আগের দিন পর্যন্ত বেশিরভাগ ভোটারই জানতেন না কবে ভোট। ভোটের দিন সেই চিত্রটাই দেখা গেল রাজধানীর 2 সিটির বিভিন্ন কেন্দ্রে। আয়োজন সবই আছে, শুধু নেই ভোটাররা। বেশ কষ্ট করেই খুঁজে পেতে হয়েছে কয়েকজন ভোটারকে। কি দিলেন এটা? ভোট দিলাম, আমার ভোট আমি দিলাম। আমি ন্যাশনাল ইলেকশনেও ভোট দিতে এসেছি। সবসময় আমার এই নাগরিক অধিকারটি প্রয়োগ করার জন্য সবসময় আমরা সবাই সচেষ্ট থাকি। এটা আসি যে এটা আমাদের কর্তব্য, দায়িত্ব। একটা ভোটের অনেক মূল্য আছে। বিএনপি ভোটের মাঠে না থাকায় ভোটটা ঠিক জমে উঠল না মনে করলেও সপরিবারে ভোট দিয়ে বিজয়ের আশাবাদের কথা জানিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম। যদি অংশগ্রহণ নির্বাচন হতো, যদি আরেকটি দল যদি থাকতো, অবশ্যই এই নির্বাচনে আরো অংশগ্রহণমূলক হতো, এর সম্বন্ধে কোনো সন্দেহ নাই। ভোট দিয়ে নিজের প্রতিক্রিয়া তুলে ধরেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী শাফিন আহমেদ। এখানে আমি কোনো অনিয়ম দেখিনি, তবে সকালে অন্যান্য কয়েকটা জায়গা যে দেখে এসছি সেখানে অনিয়ম দেখা গেছে। উত্তরার একটি কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। ভোট কেন্দ্রের শুনশান পরিবেশ নিয়ে প্রশ্ন ছিল তার কাছে। আমরা তো পরিবেশ সৃষ্টি করে দেই, ভোটার তো বাড়ি বেড়ে গিয়ে আমরা আনতে পারবো না। সেটা তো রাজনৈতিক দল বলতে যারা প্রার্থী তাদের দায়িত্ব। আসবে কারা, সেই দায়িত্ব তাদের। আমরা বলতে পারি যে নির্বাচন পরিবেশ সুষ্ঠু আছে, সবাই নিরাপদে ভোট দিতে পারবেন, সেই পরিবেশ সৃষ্টি করার প্রেক্ষাপট তৈরি করতে পারি শুধু। ভোটাররা ভোট কেন্দ্রে না গেলেও রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 38,000 সদস্য। ভোট হচ্ছে জনগণের ভোগান্তি লাঘবের একমাত্র উপায়। তবে ভোটের লাইন যদি দীর্ঘ না হয়, সেটিও আবার আরেকদিকে গণতন্ত্রের জন্য হুমকি। সাধারণ মানুষ বলছে, ভোটের লাইন দীর্ঘ করার দায় কিন্তু শুধুমাত্র কি নির্বাচন কমিশনের, নাকি সেই দায় রাজনৈতিক দলগুলোর? উত্তরা থেকে সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। তেজগাঁওয়ের শহীদ মনুমিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আছেন মোস্তফা মল্লিক। তার কাছ থেকে নির্বাচনের খবর জেনে নিচ্ছি। মল্লিক, ভোট গ্রহণের তো আর মাত্র 2 ঘন্টা চলবে, এখন কি অবস্থা দেখছেন? চলবে, আমি আপনাদেরকে কেন্দ্রটা দেখাচ্ছি। আপনি নিশ্চয়ই এই কেন্দ্র দেখার পরে আর আমাকে এই প্রশ্ন ছুড়ে দেবেন না যে ভোট কেন্দ্রে মানুষের উপস্থিতি কতটা। আমি বাড্ডা থেকে শুরু করেছিলাম, বাড্ডা গুলশান হয়ে নানা প্রান্ত ঘুরে আমি এখন তেজগাঁওয়ের মনু সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ভোটারদের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত, প্রিজাইডিং অফিসার প্রস্তুত, পোলিং এজেন্ট থেকে শুরু করে আরও যারা কিন্তু যারা গণতন্ত্রকে টিকিয়ে রাখবেন, যে ভোটাররা কোথায়? কিছুক্ষণ আগে তিতুমির কলেজে আমরা কেন্দ্রে গিয়েছিলাম, খুবই বাজে অবস্থা। তার আগে মানারত স্কুলে গিয়েছিলাম, সেখানেও ভোটের যে অংশগ্রহণ ভোটারদের তাদের অবস্থা খুবই বাজে। মানে এটা সংখ্যায় প্রকাশ করলে সেটা ততক্ষণ পর্যন্ত 100 ছয়নি, এই হচ্ছে অবস্থা। তবে একটু সুখবর দিতে যাই যে কিছুটা হলেও অন্যান্য কেন্দ্রের চেয়ে এরকম ফাঁকা থাকলেও সকালের দিকে ভোটারদের উপস্থিতি কিছুটা বেশি ছিল। আমি এখন যে কেন্দ্রে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, তেজগাঁওয়ের মনু সরকারি উচ্চ বিদ্যালয়, এখানে আমাদের সঙ্গে প্রিজাইডিং অফিসার আবুল কালাম আজাদ সাহেব আছেন। এত ফাঁকা কেন? সকালে আসলে যেটা হয়েছে, শুরুটাতেই বৃষ্টি ছিল, আমাদের ভোটারের সংখ্যাটা উপস্থিতি কম ছিল। আপনারা জানেন যে এটা একটা শিল্প অঞ্চল,
অধিকাংশ ভোটার হচ্ছে শ্রমিক শ্রেণী। তো বৃষ্টির কারণে প্রথম দিকে তাদের উপস্থিতিটা কম ছিল, বৃষ্টি শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তাদের উপস্থিতিটার একটা সরব উপস্থিতি ছিল। তো এই যে 4 ঘন্টার এই রৌদ্রোজ্জ্বল আকাশে তাদের ভোটারের উপস্থিতি এতটা বেশি ছিল, কারণ তারা যেহেতু কর্মজীবী মানুষ, ভোটটা দিয়ে যে যার কর্মে ফিরে যাবে সেই আলোকেই ওই সময়টাতেই ভোটারের চাপটা বেশি ছিল। এখন পর্যন্ত কত % কাস্ট হয়েছে? এখন পর্যন্ত আমার যে হিসাব সেই অনুযায়ী প্রায় 29.something, অর্থাৎ 1/3 মতো ভোট অলরেডি কাস্ট হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশে যেহেতু মেঘ এবং শ্রমজীবী মানুষ, আর এখন একটা লাঞ্চের ব্রেকআপ যাচ্ছে, বিধায় একটু উপস্থিতি ভোট তো চলবে বিরতিহীনভাবে। অনেক ধন্যবাদ আজাদ সাহেব। আমরা অনেক জায়গায় দেখেছি 5%, 10% ভোট কাস্ট হয়েছে। বৃষ্টি প্রথম 1 ঘন্টা ছিল, তারপরে ঠিকঠাক হয়ে গিয়েছিল, এখন আকাশ একটু মেঘলা। যে কেন্দ্রে গিয়েছি অধিকাংশ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুবই কম। তবে এখন অপেক্ষার বিষয় দিন শেষে কত শতাংশ ভোটারদের উপস্থিতিতে যিনি মেয়র আসবেন তিনি কত শতাংশ ভোট পেলেন সেটাই এখন দেখার বিষয়। নুসরাত, এটাই হচ্ছে মোটামুটি আমার কাছে থাকা এই কেন্দ্রের সর্বশেষ সংবাদ। ধন্যবাদ মল্লিক আপনাকে। দর্শক, দক্ষিণ বাড্ডায় আলতানুন নিসা এলাকা থেকে ভোটের খবর জানাচ্ছেন সামিয়া রহমান প্রিমা। সকাল থেকে বৃষ্টির কারণে বিভিন্ন ভোট কেন্দ্রে আমরা যে পরিস্থিতি দেখেছি তার বিন্দুমাত্র রেশ কিন্তু এই দক্ষিণ বাড্ডা এলাকার ভোট কেন্দ্রগুলোতে নেই। আমরা দেখতে পাচ্ছি এখানকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার এলাকার প্রত্যেকটি মানুষ কিন্তু সকাল থেকেই তারা আমাদেরকে জানিয়েছেন তারা ভোট দিতে এসেছেন। এবং আপনারা জানেন যে উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপনির্বাচন থেকে শুরু করে দক্ষিণ এবং উত্তর সিটির যে নতুন কাউন্সিলর পদে নির্বাচিত হচ্ছে তার দুটি, অর্থাৎ মেয়র পদ এবং কাউন্সিলর পদে দুটি পদেই কিন্তু এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যার ফলে এখানকার মানুষ অংশগ্রহণ কিন্তু স্বাভাবিকভাবেই খুব বেশি। আমরা এখন জানতে পেরেছি যে এই এলাকায় ভোটার সংখ্যা কিন্তু প্রায় 60,000 এবং এখানকার বিভিন্ন কেন্দ্রগুলো মিলিয়ে, অর্থাৎ এখানকার 25টি কেন্দ্রের 100টিরও বেশি বুথে কিন্তু ভোট গ্রহণ চলছে। আর এখন পর্যন্ত আমাদেরকে নির্বাচনী যে কর্মকর্তারা রয়েছেন বিভিন্ন ভোট কেন্দ্রে তারা জানিয়েছেন 50 ভাগের মতো ভোট কিন্তু এই এলাকাতে এর মধ্যে পড়ে গেছে। আরও 2 ঘন্টা সময় রয়েছে ভোট গ্রহণের, এরও মধ্যে তারা আসলে শতভাগ পূর্ণ করার আশা করছেন। ধন্যবাদ প্রিমা। খিলক্ষেতে ডুমুনি হাই স্কুল কেন্দ্র থেকে ভোটের খবর জানাচ্ছেন জাকিয়া আক্তার। জাকিয়া। মেয়র পদে উপনির্বাচনের সঙ্গে সঙ্গে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটির নতুন 36টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলরদেরও ভোট গ্রহণ চলছে। আমরা এখন যেই কেন্দ্রে আছি এটি হচ্ছে খিলক্ষেতের 43 নং ওয়ার্ডের ডুমনি উচ্চ বিদ্যালয়। আসলে এখানে মেয়ে ভোটারদের সঙ্গে সঙ্গে পুরুষ ভোটারদেরও সরগম আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রচুর ভোটাররা ভোট দিতে এসেছেন তাদের নতুন কাউন্সিলর বেছে নেওয়ার জন্য। তো আমরা কিছু ভোটারদের সঙ্গে কথা বলতে চাই, তারা আসলে কেমন মনে করছেন। আমরা খুব খুশি সিটি কর্পোরেশন নতুন হওয়াতে, আমাদের যে অবহেলিত রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এখন সিটিতে যাওয়াতে সেই কাজগুলা আমরা একজন প্রতিনিধির দ্বারা সম্পূর্ণ করতে পারবো। সম্পূর্ণ সিটির কিছু সুযোগ সুবিধা আমরা বুক করব। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। হ্যাঁ, একটু জানতে চাই, আপনারা ভোট দিতে এসেছেন তরুণ প্রজন্ম হয়ে, তো নতুন ভোটার নতুন সবকিছু কেমন লাগছে? আমাদের কাছে খুব ভালো লাগছে। আমরা চাই যারা আমাদের ওয়ার্ডে নতুন কাউন্সিলর প্রার্থী হিসেবে আসবে তারা যেন আমাদের উন্নয়নমূলক কাজ করে দেখাতে পারে। আচ্ছা, একটু জানতে চাই আপনার কাছে যে আসলে কেমন লাগছে যে নতুন ভোটার এবং আপনারা প্রথম ভোট দিচ্ছেন কাউন্সিলরের জন্য, আপনাদের একজন। আমাদের কাছে ভালো লাগতে আছে। এটি আপনাদের জানিয়ে রাখি, আমরা এর আগেও বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরেছি। সকাল 8টা থেকে আমরা অনেক কেন্দ্রে ঘুরেছি, কিন্তু আমরা সেখানে আসলে তেমন ভোটার না দেখলেও যেসব অঞ্চলগুলোতে নতুন ওয়ার্ড এবং নতুন ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন হচ্ছে সেসব ওয়ার্ডগুলোতে প্রচুর ভোটাররা আসছেন এবং তাদের নতুন প্রতিনিধি বেছে নেওয়ার জন্য। ধন্যবাদ জাকিয়া। নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি গণতন্ত্র হত্যা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টির উদ্যোগে শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনায় নাসিম বলেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় মহান এই নেতাদের অবদানের কথা জাতিকে স্মরণ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধ হবে বলেও জানান নাসিম। নির্বাচনকে অংশগ্রহণ করবে না আর অসত্য কথা বলে যাবে তা হতে পারে না। আমরা বলতে চাই
বিএনপি জামাত গোষ্ঠী আমরা চিনি, ওরা হচ্ছে গণতন্ত্রের হত্যাকারী চিহ্নিত বাংলাদেশে। ওরা চিরদিন মার্শালের মাধ্যমে ক্ষমতায় এসছে, ওদেরকে বিশ্বাস করার কারণ নাই। মুক্তিদের পক্ষের শক্তি আছে, ক্ষমতা থাকবে, বিরোধী দলও থাকবে, ইনশাল্লাহ মুক্তিদের বিরোধী শক্তি থাকবে বিরোধী দলে। এটাই আমাদের সিদ্ধান্ত, জনগণের সিদ্ধান্ত। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোথাও নির্বাচনী উৎসবে লেশমাত্র নেই, গণতন্ত্রকে হত্যা করে তামাশা নির্বাচন করা হচ্ছে। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, সিইসির জন্যই জনগণ নির্বাচন কমিশন এবং নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই নির্বাচন কমিশনের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সারা শহরে কি পরিস্থিতি, কি অবস্থা, কোথাও কোনো উত্তাপ, কোনো প্রতিযোগিতা, কোনো ধরনের নির্বাচন তো আমাদের দেশে একটা উৎসব, সেই উৎসবের কি লেশমাত্র আছে কোথাও? এটা তো এখন এখানে বিরাজ করছে এক ধরনের কি বলবো যে মানে কবরের নীরবতা, কারণ গণতন্ত্রের উত্তাপ, গণতন্ত্রের প্রতিযোগিতাকে হত্যা করেছে এই সরকার। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি মহাপরিচালক শাহ আলমগীর মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে সকাল 10:15টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 62 বছর। দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন শাহ আলমগীর। জান্নাতুল বাকিয়ার রিপোর্ট। পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর গত 21শে ফেব্রুয়ারি রাতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়। পরদিন আইসিইউতে স্থানান্তর করা হয় তাকে। এরপর থেকে ক্রমেই অবস্থার অবনতি। বৃহস্পতিবার ভোরে তাকে লাইফ সাপোর্ট নেওয়া হয়, কিন্তু সকাল 10:15টার দিকে সবাইকে কাঁদিয়ে বিদায় নেন তিনি। সিনিয়র সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। সিএমএইচে ছুটে আসেন তার সাবেক ও বর্তমান সহকর্মীরা। ওখান থেকে জাতীয় প্রেস ক্লাবে বাবার জানাজা হবে, ওখান থেকে আমরা আমাদের বাসায় নেব। 11 নম্বর সেক্টর বাইতুল মুর জামে মসজিদে বাবার শেষ জানাজা করে উত্তরা 12 নম্বর সেক্টরে বাবাকে কোরআনে কোথায় হচ্ছে? কোরআনে পূর্ব কোরআন, আমার দাদাবাড়ি মক্কা জামে মসজিদ, দাদাবাড়ির পাশেই পূর্ব কোরআন মক্কা জামে মসজিদ। দুপুর 1:30টায় পূর্ব কোরআনের পৈতৃক বাড়ির কাছে মক্কা জামে মসজিদে তার প্রথম জানাজার নামাজ হয়েছে। শ্রদ্ধা নিবেদন ও জানাজার জন্য তার মরদেহ দুপুর 2:30টায় পিআইবি ও বিকেল 3টায় জাতীয় প্রেস ক্লাবে নেওয়া হবে। বিকেল 4:30টায় উত্তরা 11 নম্বর সেক্টরে নিজ বাসায় নেওয়া হবে শাহ আলমগীরের মরদেহ। বাদ আসর জানাজার পর বিকেল 5টায় উত্তরা 5 নম্বর সেক্টর কবরস্থানে দাফন করা হবে তাকে। শাহ আলমগীর চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান বার্তা সম্পাদক ছিলেন। এমন ধারণা পাওয়া যাচ্ছিল যে আলোচনা ব্যর্থ হতে চলেছে। পরে তিনি 21শে টেলিভিশনের হেড অব নিউজ, যমুনা টেলিভিশনে পরিচালক বার্তা এবং মাছরাঙ্গা টেলিভিশনে বার্তা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 39 বছরের সাংবাদিকতা জীবনে প্রথম আলো, দৈনিক সংবাদ সহ বিভিন্ন দৈনিকেও কাজ করেছেন শাহ আলমগীর। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং বিরোধী দলীয় নেতা হুসেইন মোহাম্মদ এরশাদ। সাবেক সহকর্মী শাহ আলমগীরের মৃত্যুতে চ্যানেল আই পরিবার গভীর শোকাহত। সবসময় হাসিমুখের মানুষ শাহ আলমগীর সাংবাদিক সমাজের কাছে সবসময় ছিলেন এক প্রিয় মুখ। ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক। শিশু সংগঠন চাঁদের হাটের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। তার সাংবাদিকতার শুরু কিশোর বাংলা পত্রিকা দিয়ে। বহুমুখী প্রতিভার মানুষটি ভূষিত হয়েছেন নানা পদক ও সম্মাননায়। কবি আবু জাফর ওবায়দুল্লাহ সাহিত্য পুরস্কার 2006, চন্দ্রাবতী স্বর্ণপদক 2005 এবং রোটারি ঢাকা সাউথ ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2004 সহ বিভিন্ন সময় নানা পুরস্কারে ভূষিত হয়েছেন শাহ আলমগীর। জান্নাতুল বাকিয়া, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর মিরপুরে ভাসানটেক জাহাঙ্গীর বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের তালিকা করছে জেলা প্রশাসন। আগুনের ঘটনায় নিখোঁজ 3 জনের মধ্যে 2 শিশুর মরদেহ পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। আরও একজনের সন্ধানে তল্লাশি করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানিয়েছেন, যতক্ষণ প্রয়োজন হবে ততক্ষণই দুর্গতদের পাশে থাকবেন তারা। মিরপুরে ভাসানটেকে জাহাঙ্গীর বস্তিতে বুধবার রাতে লাগা আগুন ফায়ার সার্ভিসের 21টি ইউনিটের চেষ্টায় 4 ঘণ্টা পরে নিয়ন্ত্রণে আসে। আগুনে বস্তির 1200-রও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেন এক্সামিনার মনিরুজ্জামান মণ্ডল রেলওয়ে স্টেশনে প্রায় 2 বিঘা পরিত্যক্ত জমিতে গড়ে তুলেছেন অনন্য কৃষি ভুবন। উদ্যোক্তা বলছেন বাণিজ্যিক কোনো উদ্দেশ্য নয়, কৃষির প্রতি টান আর সবুজের প্রতি ভালোবাসা থেকেই তার এই উদ্যোগ। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। কমলাপুর রেলওয়ে স্টেশনের জনাকীর্ণ ভিড়ের পাশেই পরিত্যক্ত এই জমিটি ভরে উঠেছে সবুজ শাকসবজিতে। আর এই কৃষি উদ্যোগটি নিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের হেড ট্রেন এক্সামিনার মনিরুজ্জামান মণ্ডল। ব্রডগেজ লাইনের দুধারে যেই জায়গাগুলো ফাঁকা জায়গাটাতে আপনি আসলে করেছেন, তাই না? এই জমিটা ব্যবহার হয় না কত বছর? এটা প্রায় 10-12 বছর। আপনি বলছিলেন কয় বিঘা জমি এখানে? 1.5 বিঘার মতো হতে পারে, আমার আন্দাজ অনেক বেশি হবে। তার নেতৃত্বে সম্মিলিত প্রয়াসে 8 থেকে 10 মাসেই জঞ্জালের জঙ্গল পরিণত হয়েছে অনুপম কৃষিক্ষেত্রে। বাণিজ্যিক কোনো উদ্দেশ্য নয়, কৃষির প্রতি ভালোবাসা থেকেই পরিত্যক্ত জমিটিতে এই শ্যামল উদ্যান গড়ে তুলেছেন মনিরুজ্জামান। আমার লাউ হয়েছিল প্রায় 150-200 লাউ আমি বিতরণ করছি। হ্যাঁ, আত্মীয় স্বজনের মাঝেও দিই। খুব ভালো। মূলত আমাদের যারা স্টাফ আছে, হয়তো দেখা গেল কারো সকালে ডিউটি 2টার পরের থেকে 1 ঘন্টা আধা ঘন্টা করলো। স্বেচ্ছাশ্রমে গড়ে ওঠা এই কৃষিক্ষেত্রটি যেন এখানকার কর্মীদের হৃদ্যতার মেলবন্ধনের এক সেতু। কর্মক্ষেত্রটি হয়ে উঠেছে ভালোবাসা বিনিময়ের এক অনন্য উদাহরণ। এই জায়গাটা একটা আগাছায় প্রচুর ভরপুর ছিল, তো উনি এখানে হেড টিএক্সরে আসার পরে বাগানের পরিণতি করি, নিড়ানি দিয়ে সব আগাছা পরিষ্কার করতেছেন। সবই বাগান সব নিরে করে গেছি আমি। সব করেন না? খুব ভালো। আজকে তুললাম টমেটো, বেগুন, পাতাকপি, ফুলকপি। তরকারি দিচ্ছে, এইটাই উনি উৎসাহ সবাইকে নিয়ে, এবং উনি খুব মিশুক। দেখা যাচ্ছে অনেক জায়গা পড়ে আছে, এই জায়গাগুলি যদি এইভাবে এই তরকারি সবজি করা হয় তাহলে আপনার অনেক জায়গা বেদখল থেকে মুক্ত হবে। এখান থেকে যেমন মিলছে বিষমুক্ত তরতাজা শাকসবজি, তেমনি সবুজ ও প্রকৃতি আর কৃষির সান্নিধ্য কর্মীদের করছে প্রফুল্ল। বাংলাদেশ রেলওয়ের এরকম অজস্র জায়গা পরিত্যক্ত পড়ে আছে, অথচ রেলওয়ের এক কর্মকর্তা মনিরুজ্জামান মণ্ডল তার আন্তরিকতা দিয়ে পরিত্যক্ত পড়ে থাকা কমলাপুর রেল স্টেশনের জায়গাটিকে আবাদি ক্ষেতে রূপান্তর করেছেন। রেলওয়ের বেহাত হয়ে যাওয়া এরকম অজস্র জায়গাকে এইরকম ছোট ছোট উদ্যোগ দিয়ে বেদখল জায়গাকে সরকারের দখলে নিয়ে আসা যায়। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিশেষ প্রতিবেদন দেখবেন আজ বিকেল 3:05 চ্যানেল আই হৃদয় মাটিও মানুষের ডাক অনুষ্ঠানের আঙিনা কৃষি পর্বে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত ছাত্রলীগ নেতা সেলিম ও দেলোয়ারের 35তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ছাত্রলীগের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সে সময় শহীদ সেলিমের মেয়ে স্মৃতিস্তম্ভের জায়গায় তার বাবার একটি মুরাল স্থাপনের দাবি জানান। মাজহারুল হক মান্নার রিপোর্ট। 1984 সালে এরশাদ সরকার উপজেলা নির্বাচন ঘোষণা দিলে এই দিনে ছাত্র সংগ্রাম পরিষদ মিছিল নিয়ে ফুলবাড়িয়ার দিকে অগ্রসর হয়। গুলিস্তান ফুলবাড়িয়া এলাকায় পুলিশের ট্রাকের চাপায় নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সূর্য সেন হলের ছাত্র ইব্রাহিম সেলিম ও জহুরুল হক হলের ছাত্রলীগ নেতা কাজী দেলোয়ার হোসেন। ছাত্রনেতা সেলিম সে সময় বিবাহিত ছিলেন, ছিল 6 মাসের এক কন্যা সন্তান। বাবাকে শ্রদ্ধা জানাতে আসা সেই কন্যার বয়স এখন 35। শহীদ সেলিম দেলোয়ার নামে ঢাকার যে কোনো একটা সড়কের যেন নামকরণ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে স্মৃতিসৌধ আছে সেখানে যেন শহীদ সেলিম দেলোয়ারের একটা মুরাল স্থাপন হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে, এটাই আমার শেষ চাওয়া। সেলিমের ঘনিষ্ঠ বন্ধু, সহপাঠী ও ছাত্রলীগের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের সামনে স্থাপিত স্মৃতিস্তম্ভে। লাশটা যেন ফেরত দিতে পারি। স্বৈরাচার সরকার লাশ দেবে কি দেবে না তাও জানি না। এর আগে এখানে আসে, ওখানে আসে, ওখানে আসে, লঞ্চটা ছেড়ে দিচ্ছে। তো অনেক দূর লাভ দিয়ে লঞ্চটা উঠলাম, দেখলাম যে সেলিমের লাশ। পরে সূর্য সেন হলের সামনে অনুষ্ঠিত হয় শহীদ সেলিম ও শহীদ দেলোয়ারের স্মরণ সভা। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। সমুদ্র বিজয়ে 6 বছর পরও বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধান প্রক্রিয়ার কোনো অগ্রগতি হয়নি। আগামী কয়েক বছরেও সাগর থেকে গ্যাস পাওয়ার মতো কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না। সাগরের তেল গ্যাস অনুসন্ধানে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। সঞ্জয় চাকির রিপোর্ট। 2012 সালে মিয়ানমারের সঙ্গে এবং 2014 সালে
ভারতের সঙ্গে সমুদ্র সীমার মামলা নিষ্পত্তি হওয়ার পর বিশাল সমুদ্র জয়কে এখনও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। মামলা নিষ্পত্তির 1 বছর পর থেকে বাংলাদেশের সমুদ্র সীমার পাশেই তথ্য সংগ্রহ করে গ্যাস উত্তোলনের প্রক্রিয়া শুরু করে মিয়ানমার বিপুল পরিমাণ গ্যাস উত্তোলন করলেও সার্ভে বা তথ্য সংগ্রহের কাছাকাছিও যেতে পারেনি বাংলাদেশ। মিয়ানমার যেমন দেখিয়েছে 12 সনে ওদের বাউন্ডারি ফিক্স করার পরে 13 সনে ওরা মাল্টিক্লায়েন্ট সার্ভে করেছে, 14 সনে ওরা ব্লক বিডিং করেছে। অ্যাকচুয়ালি 13 সনে এই মাল্টিক্লায়েন্ট সার্ভে করার উদ্যোগটা নিল, তারপর থেকে এখন 5টা বছর চলে গেছে। এই 5 বছরে মাল্টিক্লায়েন্ট সার্ভেটা কেন হলো না? পরিষ্কারভাবে জানি 14 সাল থেকে আজকে 19 সাল 5 বছর হয়ে গেছে, আমরা এখন পর্যন্ত নন এক্সক্লুসিভ সার্ভে যেটা করতে হয় সেই সার্ভের কাজটা করিনি। যে কোনো বিদেশি কোম্পানি কোনো অনুসন্ধানে আসতে গেলে অ্যাকচুয়ালি তারা ওইখানকার ডাটাটা চায়, সাইসমিক ডাটাটা চায়। বাংলাদেশের সমুদ্র সীমার পাশ থেকে মিয়ানমারের গ্যাস উত্তোলন করছে কোরিয়ান কোম্পানি দাইউ। 2 বছর আগে সেই দাইউ বাংলাদেশের গ্যাস উত্তোলনের দায়িত্ব পেলেও তাদের কার্যক্রমেও গতি নেই। দাইউ আমাদের যে ব্লকটা নিয়েছে 12 নম্বর, সেখানে তারা সাইসমিক জরিপ করেছে। হতে পারে যে দাইউ এখন যেটা চাচ্ছে একটা ইনভেস্টমেন্ট পার্টনার চাচ্ছে, সে নিজে এককভাবে ইনভেস্ট করতে চাচ্ছে না, সে একটা চাচ্ছে যে আরেকজনের সাথে নিয়ে এটা করতে, ফলে পার্টলি ওরা ফার্ম আউট করতে চায়। মাল্টিক্লায়েন্ট নন এক্সক্লুসিভ সার্ভে যেটা আমরা করার কথা ছিল, 2বার টেন্ডার হয়েছে, 2বারই নানা কারণ দেখিয়ে একেবারে যোগ্য একটা কোম্পানিকে সিলেক্ট করা হয়েছিল, সেই কোম্পানিকে না দিয়ে অন্য কোম্পানিকে দেওয়ার স্বার্থে তার এটা বাতিল করা হয়েছে। তো আমরা 5টা বছর কিন্তু অলরেডি আমরা এটা লুজ করে গেছি। বিশেষজ্ঞরা বলছেন সমুদ্র বিজয়ের পর ব্লু ইকোনমি বা তেল গ্যাসের যে সম্ভাবনার কথা শোনা গিয়েছিল তা সাগরেই রয়ে গেছে। গ্যাসের সংকট মোকাবেলায় সাগর বেয়ে বিদেশ থেকে আনা এলএনজির উপর নির্ভরতা বাড়াচ্ছে বাংলাদেশ। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। পরমাণু অস্ত্র ত্যাগ করতে প্রস্তুত নর্থ কোরিয়া, তবে কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে হ্যানয়ে ট্রাম্প কিম সম্মেলন। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় বৈঠক শেষে নর্থ কোরীয় নেতা কিম জং উন জানিয়েছেন, পরমাণু নিরস্ত্রীকরণে আগ্রহ না থাকলে তিনি দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় যোগ দিতেন না। কিমের প্রশংসা করে ট্রাম্প বলেছেন, নিরস্ত্রীকরণ বিষয়ে এমন সেরা উত্তর এর আগে কখনো শোনা যায়নি। হোয়াইট হাউস জানিয়েছে, কোনো চুক্তি সই না হলেও আলোচনা গঠনমূলক হয়েছে এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা থাকবে। আলোচনার পর ট্রাম্প এবং কিমের মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। আলোচনা শেষে ট্রাম্প সাংবাদিকদের চুক্তি স্বাক্ষরের মতো উপযুক্ত সময় এখনো হয়নি বলে জানান, তবে সম্মেলন ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন তিনি। নিটোল টাটা কৃষি সংবাদ। লেখাপড়ার পাশাপাশি বিষমুক্ত ফসল উৎপাদন করছেন ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ক্লাসের আগে এবং পরে প্রতিষ্ঠানের প্লটে জমি তৈরি করে তারা বিভিন্ন ধরনের শাকসবজি, ফল ও নানা জাতের ফুল চাষ করছেন। প্রকৃতি সংবাদ। বাংলাদেশের বিভিন্ন স্থানে বৈচিত্র্যময় ফলজ উদ্ভিদের উপস্থিতি রয়েছে। খাদ্য, আশ্রয় সহ অন্যান্য চাহিদা পূরণের জন্য বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী এ সকল উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদের বংশবিস্তারে প্রাণীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রকৃতি সংবাদে দেখুন বুনো ফল এবং বন্যপ্রাণী নিয়ে শিহাব খালেদিনের ডেস্ক রিপোর্ট। আকর্ষণীয় ও মনোমুগ্ধকর বনফলের প্রাচুর্যময় উপস্থিতি রয়েছে বাংলার প্রকৃতিতে। বর্ণ, গন্ধ ও স্বাদের বিবেচনায় এই ফলগুলো অত্যন্ত বৈচিত্র্যময়। এদেশের লোকালয়ের আশেপাশে কিছু পরিচিত ফল গাছ দেখা গেলেও অধিকাংশ বনফলের দেখা মেলে বিভিন্ন বনভূমিতে। এই বনফলগুলো বেশিরভাগ ক্ষেত্রে মানুষের খাবার উপযোগী না হলেও ফলভোজী বন্যপ্রাণীদের কাছে বেশ প্রিয় খাদ্য। ফলসা, বট, ডুমুর, পাকুড়, ডেওয়া, চাপালিশ, কেওড়া ইত্যাদি বনফল বন্যপ্রাণীদের খাদ্যের অন্যতম উৎস। স্তন্যপায়ী প্রাণীদের পাশাপাশি বিভিন্ন প্রজাতির পাখিও জীবনধারণের জন্য বনফলের উপর নির্ভরশীল। তাই এসব গাছে সারাদিন ব্যাপী বিভিন্ন পাখির সমাগম ঘটে।
অন্যদিকে উদ্ভিদের বংশবিস্তারেও এসব প্রাণীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে বনভূমিগুলোতে এসব ফলজ উদ্ভিদের সংখ্যা হ্রাস পাওয়ায় একদিকে যেমন উদ্ভিদ বৈচিত্র্য কমে যাচ্ছে, অন্যদিকে বন্যপ্রাণীও খাদ্য সংকটে ভুগছে। খাবারের সন্ধানে বনের প্রাণীগুলো অনেক সময় লোকালয়ে চলে আসায় তাদের জীবনের জন্য হুমকি হয়ে দেখা দেয়। তাই নির্বিচারে গাছ কাটা বন্ধ করে বনভূমি সংরক্ষণের মাধ্যমে একদিকে যেমন বনফলের বৈচিত্র্য টিকিয়ে রাখা সম্ভব, অন্যদিকে নিশ্চিত করা সম্ভব পাখি ও অন্যান্য বন্যপ্রাণীর খাদ্যের যোগান ও নিরাপদ আশ্রয়। শিহাব খালেদিন, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বনফল ও বন্যপ্রাণী নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11টা 30 মিনিটে প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে।